নমস্কার বন্ধুরা, গল্পকুটিরের আজকের এপিসোডে তোমার সকলকে আরও একবার স্বাগত জানাই। গল্পকুটিরে অনেকদিন পর তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি গা ছমছমে ভূতের গল্প। গল্পটি শোনার আগে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো বন্ধুরা, আর একটুও সময় নষ্ট না করে শুনে নেওয়া যাক আজকের এপিসোডে একটি গা ছমছমে ভূতের গল্প, হাড়ের পাহাড়। আজকের এই গল্পটি সংগৃহীত, আজকের এই গল্পটি পাঠে তোমাদের সেই চিরপরিচিত কণ্ঠে কৃষ্ণা। এক রাজার দুই ছেলে ছিল। ছোট ছেলের তিনজন বন্ধু ছিল। তাদের মধ্যে একজন হলো মন্ত্রীপুত্র, দ্বিতীয় জন কোটাল পুত্র, আর তৃতীয় জন হলো শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে। এই চার বন্ধু একে অপরকে খুবই ভালোবাসত। একদিন তারা ঠিক করলো তারা অনেক দূরের দেশে পাড়ি দেবে। এই ভেবে একদিন এক একজন একটি করে ঘোড়ায় চেপে পাড়ি দিল দূর দেশের উদ্দেশ্যে। ঘোড়ায় চেপে যেতে যেতে প্রায় দুপুর নাগাদ তারা একটি শহর ছাড়িয়ে গভীর জঙ্গলে এসে পড়ল। ক্লান্ত শরীর নিয়ে সেখানে এসে একটু বিশ্রাম নেবার জন্য ঘোড়া থেকে নামলো। পরিশ্রান্ত ঘোড়াগুলোকে খেতে দিল। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবার ঘোড়ায় চেপে যাত্রা শুরু করলো। বেশ খানিকটা যাবার পর তারা আবার বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ালো। ঘোড়াগুলোকে গাছের পাতা খেতে দিল। নিজেরাও ফলমূল যা পেল তাই খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আবার চলতে শুরু করলো। এইভাবে যেতে যেতে সূর্যাস্তের সময় তারা জঙ্গলের মধ্যে একটি মন্দির দেখতে পেল। তারা ভাবলো রাত্রেই মন্দিরে আশ্রয় নেওয়া যাবে। এই ভেবে তারা সেখানে ঘোড়া থেকে নেমে ঘোড়াগুলোকে গাছের সঙ্গে বেঁধে রেখে নিজেরা মন্দিরের সামনে গিয়ে দেখলো সেখানে একজন ধ্যানমগ্ন সন্ন্যাসী বসে আছেন। সন্ন্যাসী ওই চার বন্ধুকে দেখতে পেলেন না। সারা জঙ্গল যখন রাতের অন্ধকারে ঢেকে গেল তখন ওই মন্দির থেকে একটা ক্ষীণ আলোর রেখা দেখতে পেল। চার বন্ধু ঠিক করলো ওই মন্দিরের বারান্দায় শুয়ে তারা রাতটা কাটিয়ে দেবে। রাতের অন্ধকারে গভীর জঙ্গলের হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পেতে তারা ঠিক করলো প্রতি 4 ঘন্টা করে একজন পাহারা দেবে আর বাকি 3 জন ঘুমোবে। এইভাবে পাহারা দেবার সময় ব্যবসায়ীর ছেলে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। সন্ন্যাসী মন্দিরে বসে হাতে একটি হাড় নিয়ে কি সব মন্ত্র উচ্চারণ করছে। ব্যবসায়ীর ছেলেটি কান পেতে শোনার চেষ্টা করল। এত দূর থেকেও সে পরিষ্কার শুনতে পেল সন্ন্যাসী কি মন্ত্র আওড়াচ্ছে। সে চুপচাপ সব শুনতে ও দেখতে থাকলো। অবাক হয়ে দেখলো মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মন্দিরের চারপাশ থেকে ঠক ঠক করে শব্দ শুরু হলো এবং তারই সঙ্গে জঙ্গলের বিভিন্ন দিকে শূন্যে অজস্র হাড় হাওয়ার বেগে বনবন করে ঘুরছে। তারপর হাড়গুলো একত্রিত হয়ে মন্দিরে সন্ন্যাসীর পায়ের কাছে ঢিবির মতো উঁচু হয়ে জমা হলো। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বণিক পুত্রের পাহারা দেওয়ার সময় শেষ হলো। এইবার কোটাল পুত্রের পাহারা দেওয়ার সময় শুরু হলো। কোটাল পুত্র পাহারা দেবার সময় দেখলো সন্ন্যাসী পাহাড়ের মতো জমে থাকা হাড়ের সামনে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। যদিও এই হাড়ের বিষয়ে সে কিছুই জানে না। অনেকক্ষণ ধরে কিছুই হলো না। সন্ন্যাসী যেমন বসেছিলেন তেমনি বসে আছে। রাতের নিশ্চিদ্র অন্ধকার ছিন্ন করে মাঝে মাঝে হায়না, হিংস্র নেকড়ে আর গায়ের রক্ত হিম করে দেওয়া বাঘের গর্জন শোনা যাচ্ছে। কোটাল পুত্রের পাহারা দেবার সময় যখন প্রায় শেষ হয়ে এলো সেই সময়ও এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। সন্ন্যাসী ওই স্তূপাকার হাড়ের ঢিবির সামনে শুয়ে এক দৃষ্টি সেদিকে তাকিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। কোটাল পুত্র পরিষ্কার সে মন্ত্র শুনতে পেল। মন্ত্র উচ্চারণ শেষ হবার সঙ্গে সঙ্গেই হাড়গুলোর মধ্যে থেকে এক ধরনের আওয়াজ আসতে শুরু করলো। পাহাড়ের মতো জমে থাকা হাড়গুলো
এবার একের পর এক জোড়া লেগে একটি কঙ্কালের আকার নিল। কোটাল পুত্র হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। সে এরপর কি হয় তা দেখতে চাইছিল, কিন্তু তখনই তার পাহারা দেওয়ার সময় শেষ হয়ে গেল। এরপর সে মন্ত্রী পুত্রকে ঘুম থেকে তুলে নিজে ঘুমিয়ে পড়ল। বণিক পুত্র যেমন এই ঘটনার ব্যাপারে তাকে কিছু বলেনি, সেও তেমনি মন্ত্রীপুত্রকে এ ব্যাপারে কিছুই বলল না। মন্ত্রীপুত্র চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠে পাহারা দিতে শুরু করলো। এখন মধ্যরাত। ঠিক এই সময় ভূত, প্রেত ও অশুভ আত্মারা চারিদিকে ঘুরে বেড়ায়। এই সময় নেকড়ে ও বাঘের গর্জনও থেমে গেছে। মন্ত্রীপুত্র মন্দিরের দিকে তাকিয়ে দেখল সন্ন্যাসী ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে এবং তার সামনে কিছু পড়ে আছে, খুব সম্ভবত কোনো জন্তুর কঙ্কাল। সে গভীর জঙ্গলের দিকে তাকালো। চতুর্দিকে গহন অন্ধকার। ভয়ে তার চুল খাড়া হয়ে গেল। এইভাবে ভয়ে কাঁপতে কাঁপতে সে প্রায় 3 ঘন্টা কাটালো। সেই সময় মন্দিরের মধ্যে কি একটা অদ্ভুত দৃশ্য নজরে পড়ল তার। সন্ন্যাসী তার সামনে পড়ে থাকা কঙ্কালের দিকে তাকিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করল। মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই কঙ্কালের শরীর রক্ত মাংসের হয়ে উঠল, কিন্তু তার মধ্যে কোনো প্রাণ ছিল না। রোমহর্ষক এই দৃশ্য দেখে মন্ত্রীপুত্র তারপর কি হয় দেখবার জন্য উদ্গ্রীব হয়েছিল, কিন্তু ঠিক তখনই তার পাহারা দেওয়ার সময় শেষ হয়ে গেল। মন্ত্রীপুত্র রাজপুত্রকে ঘুম থেকে তুলে দিয়ে সে নিজে ঘুমিয়ে পড়ল। রাজপুত্রকে মন্ত্রীপুত্র কঙ্কালের ব্যাপারে কিছুই বলল না। রাজপুত্র যখন পাহারা দিতে শুরু করলো তখন দেখলো সন্ন্যাসী ধ্যানমগ্ন হয়ে বসে আছে। তার সামনে কিছু একটা পড়ে আছে, যা অনেকটা কোনো জন্তুর মতো দেখতে, কিন্তু তার দেহে কোনো প্রাণ, কোনো স্পন্দন নেই। রাজপুত্র অনেকক্ষণ ঘুমিয়ে বিশ্রাম নেবার পর পাহারা দিতে এসে বেশ সুস্থ সবল বোধ করছিল। ক্লান্তির কোনো চিহ্ন তার শরীরে ছিল না। সেই ভোরে কিভাবে অন্ধকার একটু একটু করে কেটে গিয়ে আলো ফুটেছিল, রাজপুত্র তা বিস্মিত হয়ে দেখেছিল। কিন্তু যেই মুহূর্তে পূব দিক থেকে ভোরে লাল আলো ফুটে উঠেছিল, সেই মুহূর্তে মন্দিরের মধ্যে থেকে একটি শব্দ শুনতে পেল। সেই শব্দ শুনে তার চোখ সন্ন্যাসীর ওপর পড়ল। সন্ন্যাসী তার সামনে পড়ে থাকা প্রাণহীন প্রাণীর দিকে তাকিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করলো। যেই মুহূর্তে সন্ন্যাসী মন্ত্র উচ্চারণ করলো, সেই মুহূর্তে ওই প্রাণীর দেহে প্রাণের সঞ্চার হলো। সে বেঁচে উঠে নিজের পায়ে দাঁড়ালো আর সঙ্গে সঙ্গেই এক ছুটে জঙ্গলের দিকে চলে গেল। সেই মুহূর্তে কাক ডাকতে শুরু করলো আর রাজপুত্রের পাহারা দেওয়ার সময় শেষ হয়ে এলো। আর ততক্ষণে তার 3 বন্ধুও উঠে পড়ল। কিছুক্ষণ পরেই তারা ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করলো। তারা সবাই আগের রাতের মন্দিরে যা দেখেছিল তা নিয়ে ভাবতে লাগলো। তারা গভীর এবং অবেদ্য জঙ্গলের মধ্যে দিয়ে চলতেই থাকলো। একে অপরের সঙ্গে কেউ কোনো কথাই বলছিল না। চুপচাপ নিজেদের ঘোড়া ছুটিয়ে চলতে থাকলো। এইভাবে চলতে চলতে দুপুরবেলা তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি পুকুরের পাশে গাছের ছায়ায় এসে বসলো। জঙ্গল থেকে কিছু ফলমূল সংগ্রহ করে সবাই মিলে খেয়ে পুকুরের জলে তৃষ্ণা মেটালো। রাজপুত্র বলল, বন্ধুরা, কাল রাতে তোমরা কি মন্দিরের কিছু দেখেছো? আমি তোমাদের বলছি আমি কি দেখেছি, কিন্তু তার আগে তোমাদের বলতে হবে তোমরা কি দেখেছো। চলো বণিক পুত্র, তুমিই বলো তুমি কি দেখেছো, কারণ কাল রাতে সবার প্রথমে তুমি পাহারায় ছিলে, তাই আগে তুমি বলো, তারপর একে একে অন্যরা বলবে। বণিক পুত্র বলল, আমি বলবো আমি কি দেখেছি। আমি যখন পাহারা দিচ্ছিলাম তখন আমি দেখলাম সন্ন্যাসী হাতে একটা হাড় নিয়ে বসে কিছু মন্ত্র উচ্চারণ করলেন, যা আমি স্পষ্ট শুনতে পেলাম। যেই মুহূর্তে মন্ত্র উচ্চারিত হলো
সেই মুহূর্তে মন্দিরের চারপাশ থেকে ঠক ঠক আওয়াজ উঠল, আর আমি দেখতে পেলাম বিভিন্ন দিক থেকে অনেকগুলি হাড় মন্দিরের দিকে ছুটে আসছে। হাড়গুলো মন্দিরে এসে সন্ন্যাসীর পায়ের সামনে জড়ো হয়ে বসল এবং একটি ঢিবির আকার ধারণ করলো। আমি কৌতূহলী হয়ে এরপর কি হয় দেখতে চাইছিলাম। ঠিক তখনই দেখলাম আমার পাহারা দেওয়ার সময় শেষ হয়ে গেল, আর আমি আমার কোটাল পুত্রকে ঘুম থেকে তুলে নিজে ঘুমাতে গেলাম। এবার কোটাল পুত্র বলল, বন্ধু, আমি দেখলাম সন্ন্যাসী পাহাড়ের মতো উঁচু যে হাড়ের ঢিবিগুলো ছিল সেই দিকে তাকিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করলেন, যা আমি স্পষ্ট শুনতে পেলাম। মন্ত্র উচ্চারিত হবার সঙ্গে সঙ্গেই হাড়গুলোর মধ্যে থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, আর আমি অবাক হয়ে দেখলাম হাড়গুলো লাফিয়ে লাফিয়ে উঠছে, আর একটি হাড় অন্যটির সঙ্গে জোড়া লেগে যাচ্ছে। এইভাবে জোড়া লাগতে লাগতে হাড়ের ঢিবিটা একটা কঙ্কালের আকার ধারণ করলো। ঠিক সেই সময় ঘড়ি জানিয়ে দিল আমার পাহারা দেওয়ার সময় ফুরিয়েছে, আর আমি পরের বন্ধুকে অর্থাৎ মন্ত্রীপুত্রকে ঘুম থেকে তুলে নিজে ঘুমোতে চলে গেলাম। মন্ত্রীপুত্র বলল, পাহারা দেবার সময় আমি দেখলাম সন্ন্যাসীর সামনে একটি কঙ্কাল পড়ে আছে। সেই দেখে পাহারা দেবার সময় ওই 3 ঘন্টা আমি খুব ভয় ভয় ছিলাম। এরপর আমি দেখলাম সন্ন্যাসী ওই কঙ্কালের দিকে এক দৃষ্টে তাকিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করছে, যা আমি স্পষ্ট শুনতে পেলাম। মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই কঙ্কালের শরীর রক্ত মাংসের হয়ে উঠল, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো প্রাণ ছিল না, তাই নির্জীব হয়ে ওইখানেই পড়েছিল। ঠিক তখনই আমার পাহারা দেবার সময় সমাপ্ত হলো, আর আমি বাধ্য হয়ে পরের বন্ধু রাজপুত্রকে ডেকে দিলাম, আর আমি ঘুমোতে চলে গেলাম। রাজপুত্র বলল, বন্ধুরা, তোমরা যা যা দেখেছো তার থেকে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আমি কি দেখেছি। আমি দেখলাম সন্ন্যাসী রক্ত মাংসের নির্জীব শরীরটার দিকে তাকিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করছে, এটাও আমি স্পষ্ট শুনেছি। যেই মুহূর্তে মন্ত্র উচ্চারিত হলো সেই মুহূর্তে রক্ত মাংসের শরীরটি উঠে দাঁড়ালো, আর সেটি একটি চমৎকার সুন্দর তেজি হরিণের আকার ধারণ করলো। আর আমি তখন মুগ্ধ হয়ে হরিণটাকে দেখছিলাম। সেই সময় হরিণটি এক ছুটে মন্দির থেকে বেরিয়ে বনের দিকে ছুটে পালালো। সেই মুহূর্তে ভোরের আলো ফুটে উঠল আর কাক ডাকতে শুরু করলো, আর আমারও পাহারা দেবার সময় ফুরিয়ে এলো। 4 বন্ধু একে অন্যের গল্প শুনলো। ওরা নিজেদের অভিনন্দন জানালো এমন একটা অলৌকিক ঘটনার সাক্ষী হবার জন্য, কারণ ওদের কোনো সন্দেহ রইল না যে ওরা সবাই সন্ন্যাসীর উচ্চারিত মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারবে তবে এই একই ফল দেবে। তারা ঠিক করলো এই অলৌকিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে কিনা তা একটা পরীক্ষা করে দেখা উচিত। যেখানে ওরা বিশ্রাম নিচ্ছিল সেই গাছের গোড়ায় একটি হাড় পড়ে থাকতে দেখলো। সেটা দেখতে পেয়ে তারা ঠিক করলো ওই হাড়ের ওপর পরীক্ষা করে দেখবে। বণিক পুত্র হাড়টি তুলে নিল আর সন্ন্যাসীর মুখে যে মন্ত্র শুনেছিল তা আওড়াতে লাগলো। অবাক কাণ্ড! বিভিন্ন দিক থেকে শয়ে শয়ে হাড় গাছের নিচে জমা হয়ে উঁচু ঢিবির আকার ধারণ করলো। এরপর কোটাল পুত্র এক দৃষ্টে ওই ঢিবির দিকে তাকিয়ে সন্ন্যাসীর কাছ থেকে শোনা মন্ত্র উচ্চারণ করলো। তারপরেই হাড়গুলোর মধ্যে ঠকঠক আওয়াজ হতে শুরু করলো, আর হাড়গুলো একসঙ্গে জোড়া লাগতে শুরু করলো। এবার জোড়া লাগা হাড়গুলো একটি কঙ্কালের আকার ধারণ করলো। ওই কঙ্কালটি একটি চতুষ্পদ প্রাণীর কঙ্কালের রূপ নিল। এবার মন্ত্রীপুত্র কঙ্কালটির সামনে এসে সেটির দিকে এক দৃষ্টে তাকিয়ে সন্ন্যাসীর উচ্চারিত মন্ত্রে পুনরাবৃত্ত করল। এবার কঙ্কালটির দেহে অস্থি, মাংস আর চুলের সঞ্চার হল। অবশেষে সেটি ভয়ঙ্কর এবং বিশাল আকারের বাঘের রূপ ধরল। 4 বন্ধু নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল।
রাজপুত্র কি পারবে সন্ন্যাসীর উচ্চারিত মন্ত্রের পুনরাবৃত্ত করতে? জন্তুটিকে কি জীবিত করে তুলতে পারবে? তাহলে তো এর পরিণাম ভয়ঙ্কর হবে। তিন বন্ধু এবার রাজপুত্রকে কঙ্কালটিতে প্রাণের সঞ্চার না করার জন্য অনুরোধ জানালো, কিন্তু রাজপুত্র তাদের অনুরোধে কান দিল না। রাজপুত্র বলল, তোমরা সন্ন্যাসীর কাছ থেকে যে মন্ত্র শুনেছ তা সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছ। এবার আমি কি করে বুঝবো যে সন্ন্যাসীর কাছ থেকে শোনা মন্ত্র আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারবো কিনা? আমাকে পরীক্ষা করে দেখতে হবেই যে আমার শোনা মন্ত্র আমি সঠিকভাবে ব্যবহার করতে পারছি কিনা। আর তাছাড়া এই পরীক্ষা করলেই যে আমাদের প্রাণের ভয় আছে তাও নয়, কারণ এখানে অনেক বড় বড় গাছ রয়েছে। তোমরা ওই গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে আত্মরক্ষা করতে পারবে, আর মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আমিও ওই গাছে চড়ে যাব। তিন বন্ধুর ভয়ঙ্কর বিপদের আশঙ্কার কথা কানে না তুলে রাজপুত্র নিজের সিদ্ধান্তে অটল রইল। মন্ত্রীপুত্র, কোটালপুত্র আর বণিকপুত্র গাছের উঁচু ডালে চড়ে বসল। রাজপুত্র গাছের মাঝামাঝি ডালে চড়ে বসল। রাজপুত্র সেখানে বসেই নির্জীব পড়ে থাকা বাঘের কঙ্কালের দিকে এক দৃষ্টে তাকিয়ে সন্ন্যাসীর মুখ থেকে উচ্চারিত মন্ত্র উচ্চারণ করতে করতে গাছে চড়ে গেল। চোখের পলক পড়তে না পড়তেই বাঘটি সোজা হয়ে দাঁড়িয়ে ভয়ঙ্কর গর্জন করে উঠল, আর সঙ্গে সঙ্গেই এক লাফ দিয়ে অদূরে দাঁড়ানো চারটে ঘোড়াকেই মেরে ফেলল। মৃত ঘোড়াগুলির মধ্যে একটি ঘোড়াকে টানতে টানতে গহন জঙ্গলের দিকে নিয়ে চলে গেল। গায়ের রক্ত জল করা এই দৃশ্য দেখে চার বন্ধু গাছের ডালে শ্বাস বন্ধ করে চুপচাপ লুকিয়ে রইল। বিপদ বিদায় হয়েছে। বাঘটি তাদের থেকে অনেক দূরে চলে গেছে। বেশ কিছুক্ষণ এইভাবেই ঘাপটি মেরে বসে থাকার পর তারা গাছ থেকে নিচে নেমে এলো। একটিও ঘোড়া না থাকার জন্য তারা বাধ্য হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে রওনা দিল। জঙ্গলের রাস্তা পার করে তারা একটি সমুদ্রের ধারে এসে পৌঁছালো। ক্লান্ত হয়ে তারা সমুদ্র দিয়ে কোনো জাহাজ যাবে এই আশায় সাগর তটে বসে রইল। কিছুক্ষণ অপেক্ষার পর ভাগ্যক্রমে একটি নৌকা ভেসে আসতে দেখলো। তারা রুমাল নাড়িয়ে নৌকোতে থাকা মানুষদের নজর কাড়ার সব রকম চেষ্টা চালাতে লাগলো। অবশেষে নৌকোর চালক আর অন্যান্য কর্মীরা তাদের দেখতে পেল। তারা কিনারায় এসে চার বন্ধুকে নৌকায় তুলে নিল, কিন্তু একটা শর্তে চালক তাদের নৌকোয় তুলল যে নৌকোতে বেশি জায়গা নেই, তাই বেশি দূর তাদের নিয়ে যাওয়া যাবে না। তাই প্রথম যে উপকূল পাবে সেখানেই তাদের নামিয়ে দেওয়া হবে। 4-5 দিন একটানা সমুদ্রে পাড়ি দেওয়ার পর কিনারায় উঁচু উঁচু বিল্ডিং এর চূড়া নজরে এলো। হয়তো কোনো বড় শহর হবে, এই ভেবে চার বন্ধুকে সেখানেই নামিয়ে দেওয়া হলো। চার বন্ধু পাড়ে এসে দুধারে গাছের সারি দেওয়া রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার শেষে একটি বাজারে এসে পৌঁছালো। ওই বাজারে শয়ে শয়ে দোকান ছিল, কিন্তু অবাক কাণ্ড, তাতে কোনো মানুষ ছিল না। ওখানে দোকান ভর্তি কেক, বিস্কুট, মিষ্টি ছিল, অথচ বিক্রি করার জন্য কেউ ছিল না। সেখানে একটি কামারের দোকান ছিল। সেখানে কামারের নেহাই, হাপড় ইত্যাদি সব যন্ত্রপাতি মজুদ ছিল, কিন্তু কামার ছিল না। ওখানে আরো অনেক দোকান ছিল, যাতে শুকনো সবজি রাখা ছিল, কিন্তু বিক্রির জন্য কোনো মহিলা বা পুরুষ ছিল না। রাস্তাগুলো ছিল জনমানবহীন, কোনো মানুষ বা গরু বাছুরের দেখা পাওয়া যাচ্ছিল না। গরুর গাড়ি ছিল, কিন্তু গরু ছিল না। ঘোড়ার গাড়ি ছিল, কিন্তু ঘোড়া ছিল না। রাস্তার দুধারে বাড়ি ঘরের দরজা জানলা সব খোলা, কিন্তু তাতে কোনো মানুষজন নেই। মনে হচ্ছে একটা জনমানবহীন শহর, মনে হচ্ছে এটি একটি মৃত শহর। চার বন্ধু অবাক হয়ে গেল। ওই দৃশ্য দেখে তারা খুব ভয় পেয়ে গেল। তারা একটু এগিয়ে যাওয়ার পর খুব সুন্দর একটি অট্টালিকা দেখতে পেল, যা রাজপ্রাসাদ বলে মনে হলো। তারা গেট খুলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে এক কুঠুরিতে গিয়ে দেখলো ঢাল, তরোয়াল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রাখা রয়েছে, কিন্তু সৈন্য সামন্ত কেউ নেই। এবার একটা এক পা করে সে অন্দরের ভেতরের দিকে গেল।
কিন্তু কোনো প্রহরী বা কোনো মানুষের চিহ্ন তারা দেখতে পেল না। তারা ঘোড়াশালে গেল, গিয়ে দেখলো প্রচুর পরিমাণে খাবার পাত্র, ঘাস, শস্য সব নিচে পড়ে আছে, কিন্তু সেখানে কোনো ঘোড়া নেই। তারা প্রাসাদের ভেতরে প্রবেশ করলো, লম্বা বারান্দা পেরিয়ে গেল, কিন্তু কোনো মানুষের চিহ্ন পেল না। ওরা 6টি ভবন পেরিয়ে গেল, কিন্তু কাউকে চোখে পড়ল না। এবার 7ম ভবনটির সামনে এসে দাঁড়ালো, আর এই প্রথম মানুষের দেখা পেল। তারা দেখলো 4 জন অপূর্ব সুন্দরী রাজকন্যা তাদের দিকে এগিয়ে আসছে। তারা এসে 4 জন 4 বন্ধুর হাত ধরে প্রত্যেক রাজকন্যা যার হাত ধরল তাকে নিজের স্বামী বলে ডাকলো। রাজকন্যারা বলল তারা অনেক দিন ধরে এই 4 বন্ধুর জন্য অপেক্ষা করছিল। তাদের আগমনে রাজকন্যাদের খুশি আর ধরছিল না। রাজকন্যারা তাদের 4 জনকে অন্দরমহলে নিয়ে গেল এবং সুস্বাদু খাবার পরিবেশন করলো। সেখানে কোনো দাসদাসী ছিল না, রাজকন্যারা নিজেরাই সবকিছু পরিবেশন করছিল। খাওয়া দাওয়া শেষ করার পর রাজকন্যারা বলল, নির্জন নিঝুম জনমানবহীন এই রাজপুরীর বিষয়ে কোনো প্রশ্ন করা চলবে না। এরপর প্রত্যেক রাজকন্যা তাদের নিজেদের নতুন নতুন স্বামীকে নিয়ে নিজের নিজের ভবনে চলে গেল। নিজেদের ভবনে যাওয়ার পর রাজকন্যা কাঁদতে লাগলো। রাজপুত্র কান্নার কারণ জানতে চাইলে রাজকন্যা বলল, রাজপুত্র, আমার করুণা হচ্ছে তোমার জন্য। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো রাজপুত্র এবং তোমার হৃদয়ও রাজপুত্রের মতো বিশাল। তাই আমি তোমাকে আমার সব কথা শোনাবো, আর আমার 3 সঙ্গিনী যারা রাজকন্যার মতো দেখতে তাদের গল্প তোমাকে শোনাবো। আমি একজন রাজার মেয়ে, এই প্রাসাদটি আমার বাবার। আমার এই 3 সঙ্গিনী যারা রাজকন্যার মতো সাজ পোশাক পরেছে, তারা যারা তোমার 3 বন্ধুকে স্বামী বলছে, তারা আসলে রাক্ষসী। বেশ কিছুদিন আগে তারা এই শহরে আসে। তারা এই রাজ্যের রাজা, আমার বাবা, রানী, আমার মা, আমার অনেক ভাই বোনদের খেয়ে ফেলেছে। রাজার মন্ত্রী এবং দাসদাসীদেরও খেয়ে ফেলেছে। ধীরে ধীরে তারা ওই শহরের বাকি মানুষদেরও খেয়ে ফেললো। আমার বাবার হাতি, ঘোড়া, এই শহরের সব গরু বাছুর খেয়ে ফেলেছে। তুমি এই প্রাসাদে আসার সময় নিশ্চয়ই দেখেছো যে রাস্তায় কোনো লোকজন বা কোনো জ্যান্ত প্রাণী কিছুই নেই। ওই 3 রাক্ষসী তাদেরকে সবাইকে খেয়ে ফেলেছে। তারা শুধু আমাকে জীবিত রেখেছে, হয়তো কিছু অল্প সময়ের জন্য, তারপর তারা আমাকেও খেয়ে ফেলবে। এই রাক্ষসীরা যখন দূর থেকে তোমাদের আসতে দেখলো, তখন তারা খুব খুশি হয়ে উঠল, কারণ তারা কদিন বাদেই তোমাদেরকে খেয়ে ফেলবে। রাজপুত্র বলল, তাই যদি হয় তাহলে আমি কি করে বুঝবো যে তুমি নিজেও একজন রাক্ষসী নও? হতে পারে তুমি আমাকেও খেয়ে ফেলবে। রাজকন্যা বলল, আমি তোমাকে একটা ঘটনার কথা বলবো, যাতে তুমি বুঝতে পারবে যে ওরা 3 জন রাক্ষসী আর আমি রাক্ষসী নই। তুমি নিশ্চয়ই জানো যে সাধারণ মানব মানবীদের তুলনায় রাক্ষসীরা 1000 গুণ বেশি পরিমাণে খায়। রাক্ষসীরা আমাদের সঙ্গে টেবিলে বসে খায়, তাতে তাদের খিদে মেটে না। তাই তারা রাত্রে বেরিয়ে গিয়ে মানুষ অথবা জ্যান্ত জানোয়ারের খোঁজে অনেক দূরে যায়, কারণ এই শহরে কোনো প্রাণী আর অবশিষ্ট নেই। রাক্ষসীরা সবাইকে খেয়ে ফেলেছে। তুমি তোমার বন্ধুদের জিজ্ঞাসা করে জানতে পারো যে তাদের স্ত্রীরা সারা রাত ওদের পাশে থাকে কিনা। দেখবে তারা ঠিক বলবে যে তাদের স্ত্রীরা রাতের বেলা অনেকটা সময় বিছানায় থাকে না। কিন্তু তুমি দেখো, আমি সারা রাত তোমার পাশেই থাকবো। কিন্তু খুব সাবধান, রাক্ষসীরা যেন এই ব্যাপারে গুনাহ করেও কিছু জানতে না পারে। একবার যদি তারা এই ব্যাপারে কিছু টের পায়, তবে তারা প্রথমে আমাকেই শেষ করবে, তারপর তোমাদের সবাইকে গিলে খাবে। পরের দিন রাজপুত্র, কোঠালপুত্র, মন্ত্রীপুত্র আর বণিক পুত্রকে ডেকে একসঙ্গে খুব গোপনে মিলিত হয়ে রাজকন্যার থেকে যা যা শুনেছে তার সবটুকু তাদের জানালো, আর তাদের অনুরোধ করলো যাতে তারা রাতে ঘুমের ভান করে জেগে যেন লক্ষ্য রাখে তাদের স্ত্রীরা কি করছে।
তারা কি রাতে বাইরে চলে যাচ্ছে নাকি ঘরের মধ্যেই থাকছে। একটা ব্যাপার তারা সবাই লক্ষ্য করেছে যে এই ভান করা রাজকন্যারা সারা দিন ঘুমিয়ে থাকে, আর রাজপুত্রের স্ত্রী সারা দিনে এক ফোঁটাও ঘুমোয় না। যথারীতি তিন বন্ধু যে যার বিছানায় ঘুমের ভান করে পড়ে রইল। তারা এমন ভান করলো যে মনে হবে তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। রাত যখন গভীর হলো তখন তাদের স্ত্রীরা স্বামীদের গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ভেবে ঘর ছেড়ে বেরিয়ে গেল, আর সারা রাত ফিরল না। খুব ভোরে আবার বিছানায় এসে শুয়ে পড়ল। এইভাবে রোজ তিন বন্ধুর স্ত্রীরা সারাদিন ঘুমিয়ে থেকে সন্ধেবেলা ঘুম থেকে উঠত। 2 দিন এবং 3 রাত তিন বন্ধু এই ব্যাপারটি লক্ষ্য করলো। রাজপুত্র সারা রাত ঘুমের ভান করে শুয়ে থাকত এবং স্ত্রীর দিকে নজর রাখত, কিন্তু রাজকন্যা এক মুহূর্তের জন্যও রাতে ঘরের বাইরে যেত না এবং দিনের বেলা ঘুমিয়েও থাকতো না। এই ঘটনার পর রাজপুত্রের বন্ধুরা সন্দেহ করতে শুরু করলো যে রাজপুত্রের কথাই সত্যি, তাদের স্ত্রীরা সত্যিই রাক্ষসী। ইতিমধ্যে রাজকন্যা রাজপুত্রকে জানালো যে রাক্ষসীরা মানুষ ও জন্তুর মাংস খেয়ে তাদের হাড়গুলি শহরের উত্তর দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সেখানে মানুষ ও জন্তুর জানোয়ারের হাড়ের পাহাড় হয়ে গেছে। তারপর একদিন রাজপুত্র আর তার 3 বন্ধু সত্যিই সেখানে হাড়ের পাহাড় জমেছে কিনা তা যাচাই করতে শহরের উত্তর প্রান্তে গেল। গিয়ে দেখলো সত্যিই সেখানে মানুষ আর জন্তু জানোয়ারের পাহাড় হয়ে গেছে হাড়ের। এই দেখে তার নিশ্চিত হয়ে গেল যে ওই 3 জন সত্যিই রাক্ষসী। এখন প্রশ্ন হলো ওই রাক্ষসীদের হাত থেকে কি করে রেহাই পাওয়া যায়। 4 বন্ধুর জন্য সবচেয়ে ভালো কথা এই যে রাক্ষসীরা সারা সকাল ঘুমিয়ে থাকে, তাই রাক্ষসীদের হাত থেকে কি করে রেহাই পাওয়া যায় তা নিয়ে জল্পনা কল্পনা করার জন্য অনেক সময় ওরা পেয়ে যাবে। রাজকন্যা তাদের বলল, ওই সমুদ্রটাতে গিয়ে দেখো যদি কোনো জাহাজের সন্ধান পাওয়া যায় কিনা। তার কথা মতো 4 বন্ধু সমুদ্রের ধারে গিয়ে অপেক্ষা করে যদি সেই পথে কোনো জাহাজ দেখতে পাওয়া যায় কিনা। তারা সবসময় রাজকন্যাকে সঙ্গে নিয়ে যেত। রাজকন্যা যাওয়ার সময় অলংকার, সোনাদানা, মূল্যবান পাথর সব একটি পুটুলিতে করে নিজের সঙ্গে নিয়ে যেত। এইভাবে অপেক্ষা করার পর একদিন তারা অনেক দূর থেকে একটি জাহাজ আসতে দেখলো। জাহাজটিকে দেখার সঙ্গে সঙ্গেই তারা নাবিকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে লাগলো। জাহাজের নাবিক তা দেখতে পেয়েই সমুদ্রের ধারে এলো। আসার সঙ্গে সঙ্গেই 4 বন্ধু আর রাজকন্যা জাহাজে চড়ে বসলো। রাজকন্যা নাবিককে অনুরোধ করলো তাদের নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, আর তার বিনিময়ে রাজকন্যা নাবিককে অনেক টাকা পয়সা দেবার প্রতিশ্রুতি দিল। কারণ রাজকন্যা জানে সন্ধে হলেই রাক্ষসীদের ঘুম ভাঙবে, আর যদি ওই সময়ের মধ্যে জাহাজটি সমুদ্র তট থেকে 8 মাইলের মধ্যেও থাকে তবুও রাক্ষসীরা জাহাজের নাবিক আর অন্যান্যদের মেরে ফেলতে পারে। কারণ 10 যোজন দূরের মানুষ বা পশু পাখিদের খেয়ে ফেলার ক্ষমতা রাক্ষসীদের আছে। তাই জাহাজ তাড়াতাড়ি চালাবার জন্য 4 বন্ধু আর রাজকন্যা নাবিক আর মল্লারদের উৎসাহ দিতে লাগলো যাতে তারা হাওয়ার বেগে জাহাজ চালাতে সক্ষম হয়। ঠিক সূর্যাস্তের সময় সমুদ্র তট থেকে ভয়ঙ্কর এক গর্জন শোনা গেল। রাক্ষসীরা ঘুম থেকে উঠে 4 বন্ধু আর রাজকন্যাকে দেখতে না পেয়ে ধরেই নিল যে তারা নিশ্চয়ই জাহাজে করে পালাবার চেষ্টা করছে। তাই সময় নষ্ট না করে রাক্ষসীরা বিদ্যুতের গতিতে সমুদ্রের ধারে ধেয়ে এলো, আর জাহাজটিকে দেখতে পেয়েই তাদের লম্বা লম্বা হাত বাড়িয়ে জাহাজটিকে ধরতে চাইল। কিন্তু সৌভাগ্যক্রমে জাহাজটি ততক্ষণে সমুদ্রের তট থেকে 80 মাইলেরও বেশি দূরে চলে গিয়েছিল। কিন্তু রাক্ষসীরা তাদের লম্বা লম্বা হাত এত বড় বড় চোয়াল বাড়িয়ে জাহাজটিকে প্রায় হাতের মুঠোয় এনে মুখে পুড়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু একটুর জন্য তা হয়ে উঠল না। জাহাজটি তাদের হাতের নাগালের বাইরে বেরিয়ে গেল। জাহাজের নাবিক ও অন্যান্য সবাই শুনতে পেল
রাক্ষসীরা চিৎকার করে বলছে, ও বোন রে, তোর পেটে এত এত বুদ্ধি ছিল? তুই আমাদের ফেলে একা একাই সবাইকে খেয়ে নেবার ফোন দিয়ে এসেছিস। যেই না এ কথা শুনেছে, অমনি মন্ত্রী পুত্র, কোটাল পুত্র আর বণিক পুত্র ভাবলো, এই রাজকন্যাও কি তাহলে আসলে রাক্ষসী? শুধু রাজকন্যার ছদ্মবেশ ধরে আছে। রাক্ষসীদের কথা শুনে তারা ভাবলো, তাহলে নিশ্চয়ই রাজকন্যাও রাক্ষসী হবে। রাক্ষসীদের কথা শুনে রাজপুত্রের মনে কোনো সন্দেহই জাগলো না, কারণ রাজপুত্র নিশ্চিত ছিল যে রাজকন্যা রাক্ষসী হতেই পারে না। জাহাজের নাবিক তাদের বলল যে তারা জাহাজ নিয়ে সোনার খনি সন্ধানে অনেক দূরের দেশে পাড়ি দিয়েছে, তাই চার বন্ধু ও রাজকন্যাকে তাদের সঙ্গে নিয়ে যেতে পারবে না। তাই রাত ফুরিয়ে গেলেই তাদের কাছাকাছি কোনো বন্দরে নামিয়ে দেবে। পরের দিন অনেক রাস্তা পার হওয়ার পরেও কোনো বন্দর দেখা পাওয়া গেল না। যেতে যেতে সন্ধে নাগাদ একটি বন্দরের দেখা মিলল। নাবিক তাদের সেই সমুদ্রের ধারে নামিয়ে জাহাজ নিয়ে চলে গেল। অভ্যেস না থাকার দরুন পায়ে হেঁটে কিছুক্ষণ চলার পর রাজকন্যার খিদে ও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তখন তারা সবাই গাছের নিচে বসলো। রাজপুত্র বণিক পুত্রকে কাছের বাজার থেকে ফল মিষ্টি কিনে আনার জন্য পাঠালেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও বণিক পুত্র ফিরল না, কারণ বণিক পুত্র ধরেই নিয়েছিল যে যাদের হাত থেকে পালিয়ে বেঁচেছে রাজকন্যাও তাদের মতনই এক রাক্ষসী। বণিক পুত্রের ফিরতে দেরি হচ্ছে দেখে রাজপুত্র কোটাল পুত্রকে পাঠালো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরেও সেও ফিরল না, কারণ বণিক পুত্রের মতো কোটাল পুত্র বিশ্বাস করল যে রাজকন্যা রাক্ষসী। এরপর মন্ত্রী পুত্রকে পাঠানো হলো, কিন্তু বাকি দুই বন্ধুর মতো সেও ফিরে এলো না। তাদের ফিরতে না দেখেই রাজপুত্র এবার নিজেই গেলেন। গিয়ে দেখলেন তিন বন্ধুই মিষ্টির দোকানে বসে আছে। তারা রাজপুত্রকে অনেক বোঝালো যে রাজকন্যা আসলে রাক্ষসী। অনেক বুঝিয়ে সুঝিয়ে তারা রাজপুত্রকে তাদের সঙ্গে নিয়ে নিজেদের দেশে ফিরে গেল। একা একা রাজকন্যা অনেকক্ষণ অপেক্ষা করার পর হাঁটতে হাঁটতে নিজেই বাজারে চলে এলো। এসে কাউকে দেখতে না পেয়ে সে একা একা কোথায় যাবে, কি করবে ভেবে কোনো কুল কিনারা পেল না। এরপর সেখানে এক দরিদ্র মহিলার বাড়ি কয়েকটা দিনের জন্য আশ্রয় পেল। রাজকন্যা রাজপুত্রের কাছ থেকে তারা কোথায় থাকে, কি তাদের শহরের নাম, কথায় কথায় সবকিছুই জেনেছিল। খুঁজে খুঁজে সেই শহরে এসে রাজকন্যা তার কিছু গয়নাগাটি বিক্রি করে নিজের থাকার জন্য একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস করতে শুরু করলো। ছোটবেলা থেকেই পাশা খেলায় রাজকন্যা পারদর্শী ছিল। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল তার মধ্যে, তাই তার সঙ্গে পাশা খেলার জন্য শহরের সব পাশা খেলোয়াড়দের সে চ্যালেঞ্জ জানালো। খেলার শর্ত ছিল যে তাকে হারাবে তাকে নগদ 5 লক্ষ টাকা রাজকন্যা দেবে, আর রাজকন্যা কাউকে যদি হারায় তাকে 1 লাখ টাকা দিতে হবে। রাজকন্যা সে দেশের রাজার কাছ থেকে অনুমতি নিল। কেউ যদি হেরে যায়, তার শর্ত অনুযায়ী টাকা না দিতে পারে, তবে রাজকন্যা তাকে নিজের বাড়িতে বন্দি করে রাখবে। রাজপুত্র, কোটাল পুত্র আর মন্ত্রীপুত্র তিনজনেই আশ্চর্য এই খেলোয়াড়ের সঙ্গে খেলে অনেক টাকা জিতে নেবার স্বপ্ন দেখলো। কিন্তু রাজকন্যার সঙ্গে খেলে বারবার হারতে হারতে এমন অবস্থায় এসে দাঁড়ালো যে তারা আর টাকা দেওয়ার ক্ষমতায় রইল না। আর শর্ত অনুযায়ী রাজকন্যা তাদের নিজের বাড়িতে বন্দি করে রাখলো। শেষে রাজপুত্র খেলার প্রস্তাব দিল। রাজকন্যা ইচ্ছে করেই প্রথম চালে রাজপুত্রকে জিততে দিল। একবার জিতে আবার জেতার ইচ্ছা প্রবল হয়ে উঠল, কিন্তু এরপর থেকেই বারবারই হেরে যেতে থাকলো। যত হারতে থাকলো রাজপুত্রের জেতার নেশা ততই চেপে বসলো। আর এইভাবেই বারবার খেলে হারতে হারতে এমন অবস্থায় এসে দাঁড়ালো যে রাজপুত্রের আর টাকা দেবার ক্ষমতা রইল না। শর্ত অনুযায়ী রাজপুত্রকে টানতে টানতে তার বন্ধুদের সঙ্গে এনে বন্দি করা হলো।
এবার রাজকন্যা তাদের সামনে নিজের আসল পরিচয় দিল আর সবাইকে মুক্ত করলো। সব শুনে বণিক পুত্র, কোটাল পুত্র, মন্ত্রী পুত্র আর রাজপুত্রের আনন্দ আর ধরে না। রাজা ও রানী রাজকন্যাকে নিজের ছেলের বৌমা হিসাবে মহা ধুমধামের সঙ্গে বরণ করে নিলেন। প্রাসাদের সবাই নতুন বউকে পেয়ে খুব খুশি। রাজকন্যা নিজের বাবা মা ভাই বোনদের কথা ভুলতে পারছে না। শুধুই মনে হচ্ছে রাক্ষসীরা তাদের খেয়ে তাদের হাড়গোড় ছুঁড়ে ফেলে দিয়েছে, আর তা প্রাসাদের বাইরে পাহাড়ের মতো জমে রয়েছে। রাজপুত্র তখন তাকে বলল, তাদের 4 বন্ধুর সেই হাড়ের পাহাড় থেকে তাদের প্রাণ ফিরিয়ে দেবার অলৌকিক ক্ষমতা রয়েছে। তারা রাজকন্যার বাবা মা আর অন্যদের হাড়গোড় একত্র করে তাদের পুনরায় প্রাণ সঞ্চার করতে পারবে। কিন্তু আসল সমস্যা হচ্ছে ওই 3 রাক্ষসীকে কি করে মারা যায়। সন্ন্যাসীর কাছ থেকে তারা হাড়ে প্রাণ সঞ্চার করা শিখে ফেলেছে, কিন্তু রাক্ষসীদের কি করে মেরে ফেলা যায় তা তারা জানে না। রাজকন্যা আর 4 বন্ধু একদিন সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য গভীর জঙ্গলে ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। তারা সন্ন্যাসীর সঙ্গে দেখা করে তার কাছ থেকে দূর থেকে রাক্ষসী মারার মন্ত্র শিখিয়ে দেবার জন্য অনেক কাকতি মিনতি করলো। শেষ পর্যন্ত সন্ন্যাসী তাদের আশীর্বাদ করলেন এবং মরণবাণ ছোড়ার মন্ত্র শেখাতে সম্মত হলেন। সেই সময় সেখান দিয়ে একটি হরিণ যাচ্ছিল। সন্ন্যাসী এক মুঠো জল নিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করলেন, যা রাজপুত্র স্পষ্ট শুনতে পেলেন। এবার মন্ত্রপুত জল নিয়ে ওই হরিণটির উপর ছিটিয়ে দিলেন। হরিণটি মুহূর্তের মধ্যে মারা পড়ল। এবার সন্ন্যাসী আরো কিছু মন্ত্র পড়ল আর হরিণটি সঙ্গে সঙ্গে বেঁচে উঠে এক লাফে জঙ্গলের দিকে ছুটে পালালো। মরণবাণ মন্ত্র পেয়ে রাজপুত্র, রাজকন্যা 3 বন্ধুকে নিয়ে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। যেই না তারা ওই মৃত্যুপুরীতে প্রবেশ করলো, অমনি 3 রাক্ষসী হাউ মাউ খাউ করে তাদের বিশাল বিশাল হাত বাড়িয়ে সবাইকে খাবার জন্য ছুটে এলো। রাজপুত্র সঙ্গে সঙ্গে মন্ত্রপুত জল রাক্ষসীর উপর ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে রাক্ষসীরা মারা পড়ল। এরপর তারা সবাই হাড়ের পাহাড়ের দিকে এগিয়ে গেল। বণিক পুত্র মন্ত্র পড়ে হাড়গুলোকে একত্রিত করলো। কোটাল পুত্র মন্ত্র পড়ে এগুলিকে কঙ্কালে পরিণত করলো। আর মন্ত্রীপুত্র মন্ত্র পাঠ করে তাদের শরীরে রক্ত মাংসের আবরণ তৈরি করলো। আর শেষ পর্যন্ত রাজপুত্র সন্ন্যাসীর কাছ থেকে শেখা মন্ত্র উচ্চারণ করে তাদের শরীরে প্রাণের সঞ্চার করলো। রাজকন্যা বাবা মা আর অন্যান্যদের বেঁচে উঠতে দেখে আনন্দে কেঁদে ফেলল। তারপর সবাই মিলে প্রাসাদে ফিরে গিয়ে খুব হইচই করে কয়েকটা দিন খুব আনন্দে কাটিয়ে রাজকন্যা, রাজপুত্র আর তার 3 বন্ধুরা নিজেদের দেশে ফিরে গেল। সেখানে ফিরে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটিকে একটি লাইক ও শেয়ার করে দাও। তোমাদের সহযোগিতায় আমাদের পরবর্তীতে আরও গল্প আনতে উৎসাহিত করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো। গল্প পাঠানোর জন্য মেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী এপিসোডে আরও একটি সুন্দর গল্প নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।